Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. ফোনে একটা ফোন ঢোকে। আচ্ছা, আশ্চর্য রকম ভাবে যে ফোনটা ঢুকছে, আমাদের ফোনে যেরকম ফোন নাম্বার দেখা যায় না, যে +91 আননোন নাম্বার হলে কোনো নাম্বার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আননোন কলার। তোমাকে আমার জীবনে স্বাগতম। আচ্ছা, ঠিক আছে, আমার জীবনে দেখা প্রথম সুন্দরী মেয়ে হলে তুমি। তোমার জীবন আমি পুরো আলোয় ভরিয়ে দেব, তোমার জীবনে কিছু অভাব থাকবে না। কিন্তু তুমি যদি অন্য কোনো পুরুষ মানুষের দিকে যাও বা তার দিকে হাত বাড়াও, তোমার জীবন সর্বনাশে ভরে যাবে। সেদিনকে রাত্রেবেলা ও আবার শুতে যাবে, চোখটা বন্ধ করতে যাবে, খোলাই ও দেখলো সে অবয়বটা ওর সামনে এসে দাঁড়িয়েছে। মানে এই শোয়া তো এরকম পোর্শনে অবয়বটা, মানে মুখটা সিলিং এর দিকে, মেয়েটা ও দেখছে যে সিলিং এর উপর থেকে বোধহয় মুখটা ভেসে আসছে, তাই তো? হ্যাঁ। মেয়েটাকে সম্পূর্ণভাবে একটা অদৃশ্য শক্তি পুরো উলঙ্গ করে ছেড়ে দেয়। যার কাছে লাস্ট টাইম গেছিল ওর মা, যে খুব শক্তিশালী যে ছিল, যে মৌলবীর কাছে গেছিল, কোন রকম ভাবে উনি বাড়ি থেকে বেরোনোর রাস্তায় লোকটা হঠাৎ করে নাকি মানে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় লোকটার। হ্যালো ফ্রেন্ডস, আজকে শুক্রবার আর আজকে আমার সঙ্গে বনানী রয়েছে। বনানীকে এর আগে একটা এপিসোড আপনারা দেখেছেন যেখানে বনানীর সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা বনানী আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছিল। তেমনি আজকে বনানী এসে ওর সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাটা যখন বনানী আমাকে বলেছিল, আমার খুবই ক্রিপি লেগেছে জিনিসটা, প্রথম কথা। আর প্রচণ্ড ভয়ানক আর স্কেয়ারি। সরাসরি বনানীর কাছে চলে যাব। বনানী, আরেকটা এপিসোডের জন্য তুই বললি আমাকে ঘটনাটা, খুবই আমার ভয় লেগেছিল। ভয়ের থেকে বড় কথা হচ্ছে খুবই ক্রিপি লেগেছিল আমার জিনিসটা, কারণ কি যে জিনিসটা ঘটে গেছে মেয়েটার সঙ্গে তুই আমাকে শেয়ার করেছিস। তো পুরো ডিটেলসে আমরা তোর সঙ্গে এটা নিয়ে কথা বলবো। তো আগে বল, কেমন আছিস? ভালো আছি পার্থদা, তুমি ভালো আছো? খুব ভালো। আর তোর সঙ্গে কোনো ক্রিপি জিনিস ঘটেছে এর মধ্যে? এর মধ্যে আমার সঙ্গে সত্যি কথা বলতে গেলে কোনো ক্রিপি জিনিস আর ঘটেনি, কারণ এত আধ্যাত্মিকতা, ভগবান ঈশ্বরের সান্নিধ্যে আমি ভালো আছি। তো এর মধ্যে আর কিছু ঘটছে না বা হয় না আর। আচ্ছা, তাহলে একদম প্রথম থেকে শুরু কর, যে তুই আজকে যে ঘটনাটা নিয়ে এসেছিস আমাদের জন্য, সেই ঘটনাটা একটু আমাদের অডিয়েন্সের জন্য বল। একদম 100%। তো মেইন ঘটনায় আসা যাক। একদম। ঘটনাটা হয়েছিল 2020 আমার এক বান্ধবীর সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। তো সেই সময় আমরা কোনো কাজকর্ম থাকতো না, তো বিভিন্ন রকমের ঘটনা শুনতাম। তোমার মনেই আছে লকডাউনের সময়টা আমাদের খুব বাজে রকম ভাবে কেটেছে। তো টুকটাক গেম টেম খেলছি, ডিসকাস করছি বিভিন্ন ঘটনা বন্ধু বান্ধবের সাথে। এই করে আমার এক কলেজের এক বান্ধবী, যার নামটা আমি কি নেব, নিতে পারিস, ওর নামটা ছিল সোমা। ঠিক আছে, তো ঘটনাটা সোমার লাইফের সঙ্গে হয়ে যাওয়া একটা ঘটনা, যেটা ওর জীবনে পুরো মানে সর্বনাশের দিকে ওকে নিয়ে যায়। তো সেটাই আজকে শুরু করছি আমি বলা। তো ও যথারীতি আমাকে যখন বলা শুরু করে, ও 5-6 মিনিট কান্নাকাটি করছিল। দেখ কাঁদিস না, যেটা হবার হয়ে গেছে, তুই মূল ঘটনায় আয়, শুনি যদি কিছু রিলিফ ফিল করিস, কারণ মনের কথা বললে তো মানুষের মন কিছুটা ভালো হয়ে যায়। তো ঘটনায় ও আসে, তখন ও বলে যেটা, ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ওর মায়ের সাথে একদিন তোমার কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিল। সন্ধ্যের পর খুব সুন্দর একটা ড্রেস পরেছিল। পয়েন্টে বলে রাখি, মেয়েটা যথেষ্ট সুন্দরী দেখতে, গায়ের রং লম্বা চওড়া, ঠিক আছে। আর সেই সময়টা করে ও মানে এরকম ওর পজিশন ছিল যে আমি মানে একটা সম্পর্কে আছি, ভালো আছি, মানে হ্যাপি, একদম লাইফে কোনো সমস্যা নেই সেই সময়টা করে। তো ও মায়ের সঙ্গে যাচ্ছে অনুষ্ঠান বাড়িতে, তো গেছে, অনুষ্ঠান অ্যাটেন্ড করেছে, ভালোভাবে বাড়ি ফিরে এসেছে, কোনো সমস্যা নেই। তো যথারীতি ফ্রেশ হয়ে নিজের রুমে ঢুকলো। রুমে ঢোকার পর কি হলো, নিজের ফোনটা স্ক্রল করছে, ঘাঁটছে, ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে ফোনে একটা ফোন ঢোকে। আচ্ছা।
আশ্চর্য রকম ভাবে হুম হুম যে ফোনটা ঢুকছে, আমাদের ফোনে যেরকম ফোন নাম্বার দেখা যায় না, হুম হুম যে +91 আননোন হুম, নাম্বার হুম, হলে হুম, কোনো নাম্বার দেখা যাচ্ছে না, আচ্ছা দেখা যাচ্ছে আননোন কলার। আচ্ছা ও অত মাথায় নেয়নি, ভেবেছে কোনো কোম্পানির নাম্বার হবে বা হুম, কিছু। হুম। ও র্যান্ডামলি জাস্ট ফোনটা রিসিভ করেছে। ওই পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসছে। পুরুষ কণ্ঠ তার উদ্দেশ্যে বলছে যে, তুমি আজকে তোমার মায়ের সাথে বেরিয়েছিলে, তোমাকে লাল জামায় অসম্ভব সুন্দর লাগছিল, ঠিক আছে? হুম, তো ভেবেছে কোনো ছেলে যেরকম ডিস্টার্ব করলে, কোনো ভুলভাল অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়ে ফোন করলে যেরকম ব্যাপারটা হুম, হয়, তো রীতিমতো ওর মতন কথা শুনিয়ে ফোনটা রেখে দেয়, যে দেখো এরকম ভাবে আমাকে বিরক্ত করো না, এই জিনিসগুলো আমার পছন্দ না, আমি কি তোমার বয়ফ্রেন্ডকে জানিয়ে দেবো, এই বলে মুখের উপরে ফোনটা কেটে দেয়। ঠিক 2 মিনিট হতে না হতেই একই ফোন, আর ফোনের মধ্যে থেকে কোনো কথা বলার আগেই একটা বিদঘুটে হাসি, আচ্ছা মানে বিভৎস রকমের একটা বিদঘুটে হুম, হাসি, হুম, মানে হা হা হা, মানে মানে তাচ্ছিল্য করলে যেরকম জিনিসটা হয় না, হুম, হুম, তোর বয়ফ্রেন্ডের ভয় আমাকে দেখাস না, তোর আচ্ছা, বয়ফ্রেন্ডের ভয় আমাকে দেখাস না, আমি তোর বয়ফ্রেন্ডকে ভয় পাই না, তোর বয়ফ্রেন্ডের থেকে অনেক উপরে আমি রয়েছি, ঠিক আচ্ছা আছে? আজকে থেকে তোর জীবনে শুধুমাত্র আমিই থাকবো, আর অন্য কেউ থাকবে না, ওকে ঠিক আছে? তো তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, একটা মানুষ যতই সাহসী হোক না কেন বা যাই হোক না কেন, এরকম থ্রেটনিং কল এলে কিন্তু সবারই একটু ভয় লেগে হুম, যায়। হুম, তো যথারীতি ওরও ভীষণ ভাবে ভয় লাগে। তখন ও নম্র ভাবে বলে যে, দেখো এগুলো করো না আমার সাথে, আমি ভালো আছি আমার লাইফে, তুমি এগুলো করলে তোমার পরবর্তীতে সমস্যা হবে, হুম, এই বলে ও ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? সেদিনকে স্বাভাবিকভাবে ঘুমায়। পরের দিন সকালবেলা ও আবিষ্কার করে, ও যখন ঘুম থেকে উঠেছে, ওর স্পষ্ট মনে আছে ওর রুমের মধ্যে ও কোনো রুম ফ্রেশনার দেয়নি, কাকিমাও ঘরে ঢোকেনি অর্থাৎ ওর মা। তাহলে ঘর থেকে ওরকম একটা হালকা শিউলি ফুলের গন্ধ কোথা থেকে আসতে পারে? আচ্ছা একদম মিষ্টি একটা গন্ধে পুরো ঘরটা ভরে গেছে। তো ও অত মাথায় নেয়নি, ওর বেশ ভালোই লাগলো, গন্ধটাও বেশ ফিল করলো, ঠিক আছে? তো আশ্চর্যজনক ভাবে পয়েন্ট এইখানে ঘুরে যায়, ও দেখে ওর খাটের সামনে যে একটা বক্স টাইপের করা, যেখানে পড়ার বইগুলো বা এগুলো হুম, থাকে, একটা চিঠি, ঠিক আচ্ছা আছে? আর চিঠিটার মধ্যে আরবিক ভাষায় কিছু লেখা রয়েছে। আরবিক ভাষা আরবিক ভাষা, ওই আচ্ছা ইসলামীয় ভাষা যেগুলো হয় না, আরবিক ভাষা হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, ঠিক ওই ভাষায় কিছু একটা লেখা রয়েছে, একটা নোট পেয়েছে নোট পেয়েছে। আচ্ছা আর রেড কালির পেন বা ব্লাড, ওটা কি ও ঠিক সেটা জানতো না। তো কোনো রকম ভাবে ওটা ছবি তুলে ওর বয়ফ্রেন্ডকে পাঠায়, ওর দুটো ফ্রেন্ডকে পাঠিয়ে বলে একটু ট্রান্সলেট কর বা এটা দেখ, কারণ ও গুগল থেকে কিছু আবিষ্কার করতে পারছিল না আচ্ছা জিনিসটা। আচ্ছা তো ওর 2-3টে বন্ধু ওটা নিয়ে তোমার ঘাটাঘাটি করার পর বা এটা ওটা দেখার পর দেখতে পায় ওর মধ্যে একটা সিম্পল লাভ নোট লেখা রয়েছে, লেখা যে, তোমাকে আমার জীবনে স্বাগতম, আচ্ছা ঠিক আছে? আমার জীবনে দেখা প্রথম সুন্দরী মেয়ে হলে তুমি, তোমার জীবন আমি পুরো আলোয় ভরিয়ে দেব, তোমার জীবনে কিছু অভাব থাকবে না, হুম কিন্তু তুমি যদি অন্য কোনো পুরুষ মানুষের দিকে যাও বা তার দিকে হাত বাড়াও, হুম তোমার জীবন সর্বনাশে ভরে যাবে। এই কথাটা মাথায় মানে রেখো। একটা নোটের মধ্যে তোর ভালোবাসাও রয়েছে আবার একটা নোটের মধ্যে থ্রেটও রয়েছে মানে দুটোই করেছে দুটোই রয়েছে, যেটা ওই ফোনটায় তোমাকে হ্যাঁ হ্যাঁ বললাম, ঠিক বলা হয়েছে। তো যথারীতি ভীষণ পরিমাণে ঘাবড়ে যায়, কারণ তুমি লক্ষ্য করো, কোনো ছেলে তো ওরকম ভাবে আরবিক ভাষায় কে পাঠাতে পারে হুম বা হুম কি পাঠাবে? নর্মাল কোনো পেনে লেখা বা কিছু, সেটাও না, অদ্ভুত রকমের পাঠানো। আর ওইটা থেকেও সেই সেম স্মেলটা আসছে, মানে নোটটা থেকে যেটা ওর রুমে আসছিল, ঠিক 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 আছে? ওর তখন একটু কিরকম খটকা লাগে ব্যাপারটা। ঠিক ও অত কিছু ভাবেনি, কারণ ওর সেদিনকে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার দিন। আচ্ছা ছিঁড়ে দেয় কাগজটা, ছিঁড়ে বাইরে ফেলে দেয়, ঠিক আছে? সুন্দর করে স্নান টান করেছে, সুন্দর একটা জামা পরেছে, রেডি হচ্ছে, রেডি হতে বেরোবে, সেই মুহূর্তে ফোনটা আবার বেজে ওঠে, সেম আননোন কলার। আচ্ছা ফোনটা রিসিভ করে, এই সোমা, তুমি কিন্তু ভুল করছো, তুমি কিন্তু দেখা করতে যেও না। হুম কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কেন দেখা করতে যাবো না? তুমি কে আমাকে বাধা দেওয়ার যে আমি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব না? তুমি বাধা দেওয়ার কে? হুম আচ্ছা, আমি বাধা দেওয়ার সবকিছু, তুই যদি ওর সঙ্গে
দেখা করতে যাস, তোর তো ক্ষতি আমি হতে দেব না, কারণ তোকে আমি ভালোবাসি বা বেশি ফেলেছি। জীবন হারিয়ে ফেলবে তোর ভালোবাসার মানুষ, ঠিক আছে? তো সেম উত্তর দেয় যে তোমার কোনো ক্ষমতা নেই ওর কোনো ক্ষতি করার, পৃথিবীর কোনো শক্তিরই ক্ষমতা নেই আমার ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে করবে, তার কোনো ক্ষতি করবে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি আবার এই সেম ভাবে এরকম ভুলভাল ভাবে ফোন করো, তাহলে আমি কিন্তু কোনো স্টেপ নিতে বাধ্য হব। আবার সেই বিদঘুটে হাসি, আশ্চর্যজনক সেই ভয়ঙ্কর কৃপি একটা স্মাইল যাকে বলে, ঠিক আছে? তখন ওর খটকা লাগে, ও তখন জিজ্ঞাসা করে, এই কি তুমি এরকম আশ্চর্যজনক ভাবে হাসছো? আর তুমি আমাকে বলো যে তুমি আমাকে যে ফোনগুলো করছো, এই ফোনগুলোর কোনো নাম্বার দেখা যাচ্ছে না কেন? তখন সে বলছে যে আমার কোনো অস্তিত্ব তুই কোথাও খুঁজে পাবি না, কিন্তু আমি সব জায়গায় তোর মধ্যে মিশে রয়েছি, ঠিক আছে? তুই আমাকে খুঁজে পাবি না, কিন্তু আমি তোর সাথেই রয়েছি। তখন ও ভুলভাল কথা আর বাড়ায় না, সিম্পলি ফোন রেখে দেয়। তো বেরোতে যাবে, মানে গেট থেকে বেরোতে যাবে, তখন ও দেখে ওর বয়ফ্রেন্ডের ফোন থেকে ওর কাছে ফোন আসছে। রিসিভ করে বলে, হ্যাঁ বলো কোথায় আসছো, আমি আসছি, 5 মিনিটে আসছি, একটু ওয়েট করো। এটা মানে তাড়াহুড়োতে বলেছে কথাটা, মানে আস্তে আস্তে বলেনি। হঠাৎ করে ও দেখছে যে ওর বয়ফ্রেন্ডের গলার আওয়াজ না, অন্য কোনো একটা পুরুষ কণ্ঠ অপোজিট থেকে ওকে বলছে যে ম্যাডাম আমি এই ফোনটা এই মুহূর্তে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, ঠিক আছে? যার থেকে ফোনটা কুড়িয়ে পেয়েছি সে বাইক থেকে পড়ে গিয়ে একটা দুর্ঘটনাজনিত অবস্থায় রয়েছে, আপনি শিগগিরই চলে আসুন। কি বলছিস? অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটা? হ্যাঁ, ওটাই বলতে চাইছে, অতটা খুলে বললো না লোকটা কিছু, জাস্ট তাড়াহুড়োতে বলে যে আপনি চলে আসুন, যে করে হোক আপনি বিন্দুমাত্র সময় ওয়েস্ট না করে চলে আসুন। ওর তো মাথায় কালঘাম ছুটে গেছে সেই সময়, ও এদিক ওদিক কিচ্ছু না দেখে ঘর থেকে বেরিয়ে যায়। তো যে লোকেশনটায় ওদের যাওয়ার কথা, ঠিক আছে, তো লকডাউন সে সময় বেশি হতো, কিছু খোলা থাকতো না, ছোটখাটো রেস্টুরেন্ট খোলা থাকতো। তো ওই রেস্টুরেন্টের সামনেও যায়, গিয়েও দেখে যে শুধুমাত্র ওই লোকটা আর ওর বয়ফ্রেন্ডটা এইখানে বাইক, ধরো ডান দিকে বাইক থাকলে ও শরীরটা মনে হয় যেন বাদিকে ছিটকে চলে গেছে ছেলেটার। আচ্ছা। আর রীতিমতন ছেলেটার মাথা দিয়ে গল 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 করে রক্ত পড়ছে। ভাবতে পারছো? তুমি জাস্ট সিচুয়েশনটা ইমাজিন করো। আর পুরো ছেলেটার শার্ট প্যান্ট রক্তে পুরো দাগ লেগে ভর্তি হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগলো শুনে, ওর জন্য যে একটা লাল একটা গোলাপ ফুলের বুকে নিয়ে এসেছিল, যেরকম গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, ফুলগুলো ছিঁড়ে ঠিড়ে পুরো একাকার হয়ে রয়েছে, ঠিক আছে? একটা মেয়ের কাছে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে জিনিসটা। তো ও তো অন স্পট পুরো কান্নায় ভেঙে পড়ে, ঠিক আছে? এটা আমার কি সর্বনাশ হয়ে গেল। তড়িঘড়ি করে ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে ওকে নার্সিং হোমে অ্যাডমিট করায়, ঠিক আছে? দুর্ভাগ্যবশত ওই ছেলেটার মা ওকে কাঁদতে কাঁদতে ফোন করে বলে, সোমা আমার ছেলের কি অবস্থা হবে আমি জানি না, কিন্তু কোনোদিনও আর পায়ে উঠে দাঁড়াতে পারবে না। মানে কি বলতে চাইছিস তুই? ফুল প্যারালাইজড আচ্ছা হয়ে যায় ছেলেটা, ঠিক আছে? মানে ও দেখতে পাবে, কথা বলতে পারবে না, শুধু খাবারটা নল দিয়ে ঢুকবে, আচ্ছা এরকম কন্ডিশনে ছেলেটা চলে গেছে। টিপিক্যাল, একদম প্যাথেটিক, বিভৎস টিপিক্যাল, ঠিক আছে? তখনও কিন্তু সোমা জানে না যে ওর জীবনে আরো কি আসতে চলেছে, বুঝেছো? তো কোনোভাবে শরীরের সব শক্তি সঞ্চয় করে নিজের বাড়িতে ঢুকে তো ভীষণ মানসিকভাবে ভেঙে পড়ে। ওর মারও খুব ডিপ্রেশনে চলে যাবার মতন অবস্থা হয়, কারণ ওদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। যখন নিজের উডবি হাজবেন্ড এরকম মৃত্যু প্রায় অবস্থায় চলে যায়, তাহলে একটা মেয়ের সঙ্গে বা মেয়ের ভিতরে কি হতে পারে জিনিসটা, তাই না? খাওয়া দাওয়া সব বন্ধ করে ফেলে অলরেডি, মানে সেদিনকে খায়ও না। তো সেদিনকে রাত্রেবেলা 2টো নাগাদ গিয়ে ওর ফোনটা বেজে ওঠে সময়, আচ্ছা, ওই আননোন কলার যে ফোনটা এসেছিল। ওর রেগে গিয়ে একটু ফোনটা রিসিভ করে বলে যে এটা যদি তুমি করিয়ে থাকো, তুমি জানো না আমি তোমার কি সর্বনাশ করে দেবো, তুমি কেন ওর সাথে এরকম করলে, ও তোমার কি ক্ষতি করেছিল? সেই অদ্ভুত রকম একটা বিভৎস হাসি দিয়ে ওই পুরুষ কণ্ঠ ওকে জানায়, তোকে তো আমি বারবার সতর্ক করেছিলাম তুই যাস না, তারপরে তুই গেছিলি কেন? বলছে
আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাব, এতদিন করে এসছি, তুমি আটকানোর কি? আর আমি দেখা করতে গেছি বলে তুমি তার জীবন নিয়ে নিলে, তুমি তাকে কিভাবে জীবন নিলে আমি তো সেটাও বুঝতে পারছি না। তখন আবার হাসছে, বীভৎস ভাবে হাসছে, হেসে আবার বলছে, ওই তো আমি যে কি করতে পারি, আমার যে কি ক্ষমতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও কেউ জানে না। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক উপরে আমার ক্ষমতা, আমি চাইলে সবকিছু করে ফেলতে পারি। তখন তো ও কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, ও ডিপ্রেশনে গিয়ে শুধু একটা কথাই বলে, তুমি কি চাও? তুমি আমার স্বাভাবিক, একটা মেয়ে আলটিমেটলি তো দুদিকে ভাবছে না, বয়ফ্রেন্ডের অবস্থা খুব খারাপ, প্লাস এরকম একটা আননোন কলার থেকে ফোন করছে। তুমি কি চাও? তুমি যদি আমার জীবন চাও নিয়ে নাও। তুমি একটা মানুষের এরকম জীবন নিয়ে নিচ্ছ, কিন্তু তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি কারোর এরকম জীবন নষ্ট করে ভাবছো তুমি আমায় পেয়ে যাবে? এত সহজ? আমাকে তো পাওয়া যাবে না। তখন ওই পুরুষ কণ্ঠ ওকে উত্তর দিচ্ছে যে, তোকে পাবো না মানে? আমার মধ্যে কি ক্ষমতা আছে, কি রয়েছে, তোর কোনো অভিজ্ঞতা নেই সেই বিষয়ে, আমি চাইলে অনেক কিছু করতে পারি। তখন তো ভীত সন্ত্রস্ত হয়ে যায় আর বলে, মানে তুমি কি করতে পারো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কি করতে চাইছো? কপা কাপা গলায় পুরো। তখন ওই পুরুষ কণ্ঠকে উত্তর দেয়, তোকে আমি লাল জামায় যখন দেখেছিলাম তোর মায়ের সাথে, তো সেই রূপ দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। সেই রূপে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়ে আমি সব ভুলে গেছি। এটার থেকে বেশি আমার কাছে কিছু নেই, তোর জন্য সব কিছু আমি হাজির করে দেব। তখন সোমা বলছে, আমার ভালোবাসার মানুষকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে তুমি আমাকে পৃথিবীর যাই এনে দাও, আমার কিচ্ছুর প্রয়োজন নেই। তুমি ভুল করছো এগুলো, ঠিক আছে? এরকম করো না, প্লিজ এরকম করো না। তারপর হাত পায়ে ধরার মতন, প্লিজ আমি তোমার হাতে পায়ে পড়ছি, তুমি এরকম করো না, আমাকে একটু বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। আর আচ্ছা, ও কি সুস্থ হবে না? তখন আবার সেই বীভৎস জঘন্য হাসির কণ্ঠ ভেসে আসছে আর বলছে, না, ওর তো জীবন থাকা বা না থাকার মধ্যে আর কোনো পার্থক্য নেই। ও নিঃশ্বাস নেবে, থাকবে, কিন্তু ও আর জীবনে কিছু করতে পারবে না। ঠিক আছে, ওকে আমি শেষ করে দিয়েছি, মানে অর্ধেক আমি ওকে শেষ করে দিয়েছি, কারণ প্যারালাইজড হয়ে গেছে তো ছেলেটা। ঠিক আছে। সোমা তখনও অবধি বুঝতে পারছে না যে ও কার সাথে ফোনে কথা বলছে, বা সে কে মানুষটা, বা সে কি, বা সে কেন, সেটা তুমি আবিষ্কার করবে কিছুক্ষণ পরে, আমাদের অডিয়েন্স আবিষ্কার করবে যে জিনিসটা কি ছিল। তো তখনও কিন্তু ওর বাড়ির লোককে কিছু ব্যাপারটা নিয়ে বলেনি, ঠিক আছে? ও তখনও ভাবছে যে হয়তো এই কলটা এমনি কোনো ভুলভাল কল, বা ওরকম কোইন্সিডেন্টলি জিনিসটা হয়ে গেছে, আমাকে ভয় দেখানোর জন্য এগুলো করছে। আর ডিপ্রেশন তো ওর কাজ করছেই, ঠিক আছে? পড়াশোনা তো ছেড়েই দাও, বইও খুলে দেখছে না, মা খাবার নিয়ে গেলে না খাবো না, এই করতে করতে 2 সপ্তাহ পেরিয়ে যায়। তো মায়েদের নজরে তো সন্তানরা আসেই, যে আমার মেয়ে ঠিক করে খাচ্ছে না কেন, ঘুমোচ্ছে না কেন, কি হচ্ছে, এত অস্থির কেন হয়ে উঠছে, ঠিক আছে? আর চেহারা খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন। এর মধ্যে হঠাৎ করে আরেকদিন কি হয়, ও ঘুমোতে গেছিল, ঠিক আছে? ঘুমোতে যাওয়ার পর চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে সুন্দর একটু বেশ গায়ের মধ্যে আতর ঠাতর লাগিয়ে ঘুমোতে গেছে, ঠিক আছে? ততদিনে একটু আস্তে আস্তে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছে, কারণ সময় তো কারোর জন্য থেমে থাকে না, সবাই চায় ভালোভাবে একটু বাঁচি, একটু সুন্দর হয়ে ক্লিন আপ হয়ে ঘুমোতে গেছে। আশ্চর্যজনক ভাবে যে খাটে ও শুয়েছে, ও দেখছে ওর যে আমরা মেয়েরা যে শর্টস হাফ প্যান্ট গুলো পরি না, ওইটা একটা অদৃশ্য কিছু হাত দিয়ে টেনে টেনে উপরে তুলে দিচ্ছে, ঠিক আছে? জামাটা তুলছে, ওর মানে শর্টসটা তুলে দিচ্ছে, হাফ প্যান্টটা যেটা। আচ্ছা, ফার্স্টে বাঁ দিকেরটা একটু তুললো, ও আটকাতে পারছে না, ঠিক আছে? আর চিৎকার করছে, কিন্তু মনে হচ্ছে আওয়াজটা বাইরে অব্দি যাচ্ছে না, আওয়াজটা ওইটুকু অব্দি সীমাবদ্ধ হয়ে রয়েছে। তারপর দেখছো দুটো প্যান্টই আস্তে আস্তে করে ওর উঠে গেল। আর কি হচ্ছে, ধরো খাটটা, একটা মানুষ যদি
খাট থেকে স্টেপ বাই স্টেপ উপরে ওঠার চেষ্টা করে, ঠিক আছে, উঠছে, চেষ্টা করছে ওঠার, কিন্তু ও কি দেখলো একটা অদৃশ্য কিছু ওর ফার্স্টে ডান পাটা চেপে ধরলো এরকম ভাবে। আচ্ছা, ঠিক আছে, আর খুব জোরে শক্ত মতো, মানে কোনো নর্মাল মানুষের হাতের গ্র্যাপিংস যেরকম হয় তার থেকে বিভৎস জোরে। তারপর বাপা চেপে ধরলো হুট করে, ছাড়ানোর রীতিমতো প্রাণপণ চেষ্টা করছে, কোনোভাবে ছাড়াতে পারছে না হাতের গ্র্যাপিংসটা। পা নিয়ে ছুটতে যে পারবে সেটারও ওর ক্ষমতা নেই, ঠিক আছে। খুব বিচ্ছিরি ভাবে কি হলো, ওর যে হাফ প্যান্টটা যেটা ও পরেছিল ওটা টেনে খুলে ফেললো, পুরো অটোমেটিক্যালি খুলে গেল, মানে খুলে দিল, কিছু একটা খুলে দিল যেটাকে কিনা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর উপরে যে ট্যাঙ্ক টপটা পরেছিল, ও দেখছে যে ডান দিক থেকে বাঁ দিক থেকে কিছু হ্যাচকা ভাবে টানছে ওর টপটাকে, ঠিক আছে। চুলের একটা ক্ল্যাচার টাইপের কিছুটা লাগানো ছিল, দেখলো অটোমেটিক্যালি ক্ল্যাচারটা খুলে গেল, কোনো কথাও না খুলে যাওয়ার, কিন্তু অটোমেটিক্যালি ক্ল্যাচারটা কিভাবে খুলবে বুঝতে পারছো। তারপর হ্যাচকা টান তো ট্যাঙ্ক টপটার মধ্যে দিচ্ছেই, অস্পষ্ট ভাবে আর জঘন্যভাবে একটা মেয়েকে সিডিউস করার মুহূর্তে একটা পুরুষ মানুষ যেরকম কানের পাশ দিয়ে একটা কিছু মানে কামুক কিছু করার চেষ্টা করে, ঠিক আছে, ওইটা হচ্ছে। আর বিচ্ছিরি ভাবে জিনিসটা হচ্ছে, যেটা কিনা ও সিডিউস হওয়ার থেকে বেশি মানে কষ্ট পাচ্ছে বা বিরক্ত হচ্ছে, ও পারছে জিনিসটাকে মানে পারছে যেরকম সরিয়ে দেবে, সেটা করতে পারছে না। ডান দিকে বাঁ দিকে ঘাড়ের, ঠিক আছে, এটা চলছেই। আর তারপর কি হলো, একটা বিভৎস ভাবে হাতের হ্যাচকা টানে ওর ট্যাঙ্কটপটা পুরো ছিঁড়ে ফেলে দিল। আমি ওপেনলি বলছি, ডোন্ট মাইন্ড, রাত্রেবেলা তো মেয়েরা একটা রিল্যাক্স জামা কাপড়ই থাকে, তো ও সম্ভবত আর ভেতরে কিছু ছিল না, ঠিক আছে। মেয়েটাকে সম্পূর্ণভাবে একটা অদৃশ্য শক্তি পুরো উলঙ্গ করে ছেড়ে দেয়। ব্যাপার আমার গায়ে রীতিমতন কাটা দিচ্ছে, কারণ আমি সিচুয়েশনটা পুরোপুরি কল্পনা করতে পারছি আমার চোখের সামনে। তুই রাত্রিবেলা ঘুমাচ্ছিস আর হঠাৎ করে তুই কাউকে দেখতে পাচ্ছিস না, তোর জামা কাপড়গুলো ছিঁড়ে যাচ্ছে, একটা গায়ে একটা টাচ, আননোনের একটা টাচ, যাকে তুই দেখতেও পাচ্ছিস না, সে কি করার চেষ্টা করছে, সিডিউস করছে বেসিক্যালি। কতটা ভয়ানক হতে পারে এটা। আর অদ্ভুত রকম ভাবে, যেরকম আমরা হয়তো মানে কোনো চলচ্চিত্রে দেখেছি, এটা বাস্তবে কিরকম ভাবে হয়েছে আরো শোনো। সেই যে কণ্ঠটা যেটা ফোনের ওই পার থেকে ভেসে আসতো আননোন কলার, সেই কণ্ঠটা হাওয়ার মধ্যে মিলিয়ে ওই হাসিটার আওয়াজটা ব্লিঙ্কড হয়ে হালকা বেরিয়ে গেল ওর কানের পাশ থেকে। হাসিটা জাস্ট, বুঝতে পারছো, মানে হালকা হয়ে বেরিয়ে গেল ওর কানের পাশ থেকে। আর ফিসফিস করে ওর বা কানের পাশে এসে ওই আওয়াজটা বলছে যে আজকে তোর শরীরটাকে আমি ভোগ করব। আমার বহুদিনের সাধনা ছিল, বহুদিনের ইচ্ছা ছিল তোর এই নরম শরীরটাকে আমি নিজের মধ্যে পুরোপুরি ঢুকিয়ে নিয়ে ওটাকে পয়েন্ট পয়েন্ট করে উপভোগ করব, ঠিক আছে। পয়েন্ট পয়েন্টটা আমি ইংরেজিতে বললাম, কিন্তু সেটা ওকে বাংলা ভাষায় বলা হয়েছে। তখন ও কাঁদছে, আমাকে ছেড়ে দাও, আমার সাথে এরকম করো না, আমার একটা জীবন আছে, আমার একটা মানে স্বপ্ন আছে, আমি বাঁচতে চাই, ঠিক আছে। তুমি কে, তুমি কেন, তুমি কি? কোনো উত্তর নেই, শুধু ওই অস্পষ্ট জঘন্য একটা হাসি, ঠিক আছে। মেয়েটা কিন্তু ঘুমায়নি পার্থদা, পয়েন্ট টু নোটেড। এটা যে আগে যেরকম বলেছিলাম স্বপ্নের মধ্যে, আমার ওই পাওয়ার ন্যাপটা পয়েন্ট টাইপে আমার প্রবলেমটা হয়েছিল, এটার থেকে ওটা 10 গুণ বেশি উপরে জিনিসটা। ও পুরো জেগে রয়েছে, আর ওর জাগা অবস্থায় ও পুরোপুরি ফিল করলো ওর গলাটাকেও এখানটায় ধরলো, শক্তভাবে এই জায়গাটা ধরলো, ঠিক আছে, ধরে পুরো এরকম খাটের মধ্যে ফেলে দিল ওকে। ও কিন্তু পুরো ততক্ষণে হিংস্র ব্যাপারটা বিভৎস, কিন্তু পুরো তখন ন্যাকেড, শরীরে কিন্তু জামা কাপড় তখনও ওর কিছু মানে নেই, মানে ও ততক্ষণে ওই অদৃশ্য শক্তিটা ওর শরীর থেকে সব জামা কাপড় তুলে দিয়েছে, ঠিক আছে। ওরকম বিচ্ছিরি ভাবে ওর গলায় গ্র্যাব করার পর ওকে খাটের মধ্যে ফেলে
তারপর যাবতীয় যত যা জিনিস, মানে একটা পুরুষ আর মহিলার মধ্যে যে সম্পর্কটা হয়, একটা যৌন কাজকর্ম, যেগুলো ইন্টারকোর্স যেটা হয়, সেটা পুরো একটা অদৃশ্য শক্তি ক্রমাগত কতক্ষণ ধরে যে ওর সাথে ওই জিনিসটা করেছে। ও শুধু দেখছে যে ওর ডেপথ গুলো, মানে এই চামড়াগুলো, তো ওই চামড়াগুলোর মধ্যে কোনো জিনিসটা বসলে এরকম ড্যাপ্ট হয়ে যে স্কিনটা বসে যায়, শুধু এইগুলো ফিল করতে পারছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। খুবই ভয়ানক ব্যাপার এটা, খুব জঘন্য একটা জিনিস করছে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, তখন 19 ইয়ার্স এর একটা মেয়ে, স্টিল শি ইজ ভার্জিন, তার সংসার, তার বর নিয়ে তার সেই আকাঙ্ক্ষিত স্বপ্নগুলো, সেগুলো সে ফুলফিল করার আগে কোন একটা জঘন্য জিনিস এসে তার সঙ্গে জবরদস্তি এগুলো ছিনিয়ে নিচ্ছে, যেটা ও মন থেকেও চাইছে না। কতটা বাজে হলে এটা হতে পারে রীতিমতো। তো ওটা রীতিমতন আমাকে সোমা যেটা বলেছিল ফোনে, 2 ঘন্টার বেশি ওই জিনিসটা ওর সঙ্গে চলেছে। ঠিক আছে, তারপরে ওটা চলার পর ও যে উঠে দাঁড়াবে সেই শক্তি আরো পাচ্ছে না। বাজেভাবে একটা রেপ বা ধর্ষণ হলে যে জিনিসটা হয়, ঠিক আছে, সেটা ওর সাথে হয়ে গেল। তো ও কোনোভাবে ওটাকে আটকাতে পারলো না। ও যে মানে ভাববে যে এটা আমার সঙ্গে কি হয়ে গেল, মানে ভাবার সময়টুকু অবধি ওর সাথে হলো না। তো ও দেখলো, চোখটা ওর খোলা অবস্থায় ও দেখলো ওর চোখের সামনে একটা অবয়বটা একটা পুরুষের অবয়ব, আর পুরুষটা রীতিমতন ওর দিকে তাকিয়ে হাসছে। মানে কোনো মানুষের শরীর যেরকম সেরকম না, ওটা হাওয়ায় মেশানো একটা অবয়ব, ওর দিকে তাকিয়ে হাসছে। ও আমাকে যেটুকু ডেসক্রিপশন দিয়েছিল যে যথেষ্ট সুন্দর, কোনো সুঠাম একটা অবয়ব, যথেষ্ট মানে ভালো দেখতে, একটা ছেলে যেরকম হয় তার থেকেও অনেক উপরে এরকম নাকি ছিল জিনিসটা। কিন্তু ওর কাছে তো ওগুলো কোনো ম্যাটার করে না। একটা মানুষের ভালোবাসার মানুষ আগে, ও কেন একটা অদৃশ্য শক্তি যতই দেখতে যাই হোক তার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে, কখনোই সম্ভব নয়। তো সকালবেলা তো উঠতে পারছে না ও খাট থেকে ওরকম ভাবে। তো অনেকক্ষণ ওর মা দরজা ধাক্কেছে, কিন্তু দরজাও খুলবে যে উঠবে সেইটুকু অবধি ওর শরীরে মানে ক্ষমতা নেই। ঠিক আছে, তারপর কোনো রকম ভাবে পা হিচড়িয়ে উঠলো, জাস্ট একটা টাওয়াল নিয়ে জাস্ট নিজেকে কভার আউট করে রয়েছে, তুললো, খুললো গেটটা। ওর মা, কি রে সোনা, তোর এই অবস্থা কেন? তুই তো জামা কাপড় পরেই রাতে ঘুমাস, কি হয়েছে তোর সাথে? কাকিমা রীতিমতো লক্ষ্য করছে ওর ঘাড়ে, হাতে, গলায় পুরো কালশিটে নীল নীল দাগ, ছোপ নীল দাগগুলো যেরকম হয়, বুঝতে পারছো, ওই রকম ছোপ নীল দাগ ভর্তি। তখন সোমা না পেরে পুরো কান্নায় ফেটে পড়লো ওর মায়ের সামনে, আর বাধ্য হলো বলতে, কারণ মা তো চেপে ধরেছে, বলতে তো হবেই। ঠিক আছে, এবার কাকিমা, তারা তো আগেরকার দিনের মানুষ, তারা ব্যাপারগুলোকে রেকগনাইজ করতে পারে যে কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। তখন কাকিমা বলে যে আমি বুঝতে পারছি যে ছেলেটার নাম ছিল সোহম, সোহমের সঙ্গে কেন হয়েছে বা কিসের জন্য হয়েছে। তো তখন কাকিমার কন্ট্যাক্টে সামহাউ কেউ ছিল যে কাকিমাকে রেফার করে, তুই তোর মেয়েকে নিয়ে এই জায়গাটা যা, দেখ তুই কিছু সাহায্য পেতে পারিস, যদি তোর মেয়েকে হয়তো বাঁচাতে চাস এখান থেকে। তো কাকিমা সোমাকে নিয়ে ওই জায়গাটায় যায়। ঠিক আছে, মাজার যেগুলো হয় না, মাজার যারা সংস্করণ করে, বুঝতেই তো পারছো, তো ওখানে নিয়ে যায়। তো মাজারে নিয়ে যাবার পর সোমার অবস্থা দেখে যিনি বসেন, ওনাদের কি বলে, মুনিম বা গুনিম বা এরকম কিছু, বেসিক্যালি যারা হয় তোর কি বলে, মুসলিম যারা থাকে না, ঝাড়ফুঁক করে। তো উনি বসেছিলেন, ওনার রীতিমতন সোমাকে দেখে চোখ কপালে উঠে গেছে যে এটা যেটা হয়েছে মেয়েটার সঙ্গে বা যা হচ্ছে এটা স্বাভাবিক নয়। আর রীতিমতো লোকটা দেখতে পাচ্ছে যে সোমা আর সোমার মা যে ওর সামনে বসে আছে, আর পেছনে ওই এন্টিটিটা বা ওটা কি বা ওটা কেন এখনো ক্লিয়ার নয়, সেটা ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে,
দাঁড়িয়ে ওকে মানে ওই মুনিম বা কি বললে না, হ্যাঁ মৌলবী ওনাকে রীতিমতন ওখান থেকে থ্রেটনিং করছে যে তুই যদি এই মেয়েটা বা আমার মধ্যে এসে ওকে কিছু করার চেষ্টা করিস তুই শেষ হয়ে যাবি, তোকে বাঁচানোর কিন্তু তখন কেউ থাকবে না। সবার তো ক্ষমতা বেশি হয় না পার্থতা, যে সবাই সব রকম ভাবে সর্ট আউট করতে পারবে। তো ও লোকটা রীতিমতন ভয় পেয়ে যায়, বলে যে দেখো মা, আমি সত্যি কথা বলতে গেলে তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সেই ক্ষমতা এখনো আমার মহান আল্লাহ এখনো আমায় দেয়নি যে আমি এত দূর গিয়ে এই কাজটা করতে পারবো। আমার মহান আল্লাহর থেকে সেই শক্তি আমি এখনো পাইনি, জানি না পরবর্তীতে পাবো কিনা, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু তোমাদের জন্য একটা জিনিস করতে পারি, কিন্তু এটার ক্ষমতাটা বেশি দিন নেই, এটা কিছুদিন তোমার মেয়েকে সাহায্য করতে পারে, ঠিক আছে? তারপর সোমাকে ওখান থেকে একটা তোমার তাবিজ দিয়ে দেয়, তাবিজটা দিয়ে ওকে বলে যে এটা তুমি তোমার কাছে রাখো আর কোনো বডি পার্টে এটাকে ধারণ করো, যেটা তোমাকে কিছুদিন প্রোটেকশন দেবে, কিন্তু এটা বেশি দিন এটার ক্ষমতাটা নেই। তো ওর মা কিছুটা রিলিফ না হবে না কি হবে কনফিউশনে, তাও ভাবে কিছুটা দিন মেখে দেখি, তারপরে আমি আরো দেখছি কি করা যায়। তো যথারীতি ওটা ও ধারণ করে, কোনো সমস্যা সেরকম ভাবে নোটিস করেনি যে আর কোনো ফোন আসছে 2-3 ঘন্টা পর। হঠাৎ করে ওর রাতে একটা স্বপ্ন আসে, ঠিক আছে? স্বপ্নটার মধ্যে ওকে বলা হয় যে তোকে বাঁচানোর জন্য বা তোকে সেভ করার জন্য, আমার থেকে দূরে সরানোর জন্য যে এটা করলো তার যে কি ক্ষতি হবে তোর কোনো ধারণা নেই। আর ও যে কিছু বলবে তার আগে অবয়বটা মিলিয়ে গেছে ঘুমের মধ্যে, মানে স্বপ্নের মধ্যে, ঠিক আছে? তো ও আর মাকে কিছু জানায়নি, অলরেডি মা অনেক চিন্তায় পড়েছে। ঘুম থেকে ওঠার পর ও দেখছে যে ওর খাটের পাশে একটা এত বড় ফুলের একটা বুকে, গোলাপ ফুলের ছিল, অনেকগুলো রোজ বান্ডেল একসঙ্গে থাকলে যেরকম হয়, আর সেই ঘরের মধ্যে এক মিষ্টি সুবাস, ভীষণ সুন্দর একটা স্মেল যেরকম হয়। তো তখন ও নিজেকে যেহেতু কিছুটা ওভারকাম করার চেষ্টায় করছে, আর তুমি দেখবে একটা মেয়েকে যদি একটা ফুলের বান্ডিল দেওয়া হয়, সে অত কিছু না ভেবেও একটু তার কিছুটা ভালো লাগে গোলাপ ফুলের বান্ডিলটা, তো ওটাও হাতে তুলে নিয়েছে, তুলে নিয়ে ওটা এরকম ভাবে স্মেল নিয়েছে, শুধু নিয়ে রেখে দিয়েছে। ওর মুহূর্তেই মাথায় ওর ঢুকেছে যে না, এটা নর্মাল কেউ পাঠায়নি আমাকে, ঠিক আছে? তাই ওটাও নিয়ে রাগে এরকম ধরে ছুঁড়ে ফেললো, ঠিক আছে? তখনও চলছে, 2-3 দিন গেল, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিছু নেই। এই করে 2-3 দিন থেকে 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস, কোনো রকম কিছু নেই। ও ওর বাড়ির লোকজন ধরে নিল সিচুয়েশনটা স্বাভাবিকের দিকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর মাঝখানে একটা কথা বলে রাখি, ওর যে মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, যে বয়ফ্রেন্ডটা, ওর অবস্থা এতটাই খারাপের দিকে হয়ে গেছিল, তার কিছুদিন পর সেটা এক্সপায়ার করে যায়, ঠিক আছে? ওকে আর বাঁচানো গেল না, ঠিক আছে? যেটা বলে গেছিল সেটাই সত্যি হলো, যেটা বলে গেছিল সেটাই সত্যি হলো। ভীষণ মানসিকভাবে ভেঙে পড়লো। এই করে 1 মাস, 1.5 মাস, 2 মাস কেটে গেল। তখন 2 মাস থেকে 3 মাস হচ্ছে, ওর মা বাবা ওকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। ওর বাবাও তো কিছু জানতো না, বাবাদের তো কিছু জানানো হয় না। ও মায়ের মেন্টাল সাপোর্টে আস্তে আস্তে রিকভার করছে, ওই একটা ভালোবাসার মানুষের একটা যন্ত্রণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ততদিনে কাকিমা ভেবে নিল যে না, চলো, কোনো অসুবিধা নেই, আমি দেখি আমি একটা মেয়েকে কোনো একটা জায়গায় সেটেল করার ব্যবস্থা করি। ততদিনে কাকিমা ওর জন্য সম্বন্ধ দেখা শুরু করে যে ওকে বিয়ে দিয়ে দেবে, যাতে আর পরবর্তীতে কোনো সমস্যা না হয়। মায়েদের ধারণা অনুসারে যদি 7 পাকে বাধা পড়ে যায় আর কোনো কেউ ক্ষতি করতে পারে না, ঠিক আছে? সমস্যাটা ওখানে গিয়ে দাঁড়ালো পার্থদা। মানে কাকিমা নিজের পায়ে নিজে কুড়োল মারার বা নিজের মেয়ের পায়ে কুড়োল মারার মতন একটা কাজ করে ফেললো। কি করলো? যেদিনকে বিকালবেলা ওকে দেখতে আসার কথা, দেখতে এলো, সব চললো ঠিকঠাক মতো, ফুল অ্যান্ড ফাইনাল। রাত্রেবেলা ছেলের বাড়ি থেকে ওর মায়ের কাছে ফোন এলো। ফোন এসে বলল, আমরা বাড়ি থেকে ফিরছিলাম, ফেরার পর, ঠিক আছে, আমার ছেলের অদ্ভুত রকম ভাবে রক্তবমি হওয়া শুরু হয়, ঠিক আছে?
আমার ছেলের ফিজিক্যাল কন্ডিশন ভীষণ খারাপ হয়ে পড়েছে, যেরকম কিছু বিকৃত মস্তিষ্কের মহিলারা হয় না, যে আপনার মেয়েকে দেখে এসেই আমার ছেলের জীবনে এরকম কালবৈশাখী নেমে এলো, বিয়ে করলে তো আপনার মেয়ে আমার ছেলেকে শেষ করে দেবে। অনেকেই থাকে এরকম, মানে ভাবে না এসব কিছু বলার আগে যে কোনো মানুষের কতটা খারাপ লাগতে পারে। তো ওর মেয়ের মা কিছু বললো না, তাও রিকোয়েস্ট করলো যে দেখুন এরকম কোনো সমস্যা নেই, হয়তো শরীর খারাপ করতেই পারে মানুষ। তাও ভদ্রমহিলা কোনো কথা শুনলো না, বললো না আমার ছেলেকে বিয়ে দেবো না, মানে দেবোই না। তখন ওর মা আরো ভেঙে পড়লো। ঠিক আছে, তো ন্যাচারাল, আরো ভেঙে পড়লো। দুটো ইনস্ট্যান্স হলো, যার সঙ্গে প্রথম বিয়ে ঠিক হলো সে অ্যাক্সিডেন্ট করলো, এক্সপায়ার করলো, যে পরে দেখতে আসলো তারও একটা হেলথ কন্ডিশন খুব বিচ্ছিরিভাবে ডিটোরিয়েট করলো, খুব বাজেভাবে। তখন সোমা মনে মনে ভাবছে যে সব কিছু তো নর্মাল চলছিল, তাহলে নতুন করে এগুলো আবার কেন হচ্ছে। সেদিনকে রাত্রেবেলা ও আবার শুতে যাবে, চোখটা বন্ধ করতে যাবে, খোলাই ও দেখলো সে অবয়বটা ওর সামনে এসে দাঁড়িয়েছে। মানে এই শোয়া তো এই এরকম পোর্শনে অবয়বটা, মানে মুখটা সিলিং এর দিকে, মেয়েটা ও দেখছে যে সিলিং এর উপর থেকে বোধহয় মুখটা ভেসে আসছে, তাই তো? হ্যাঁ, ডেসক্রিপশনটা দিয়ে দিই আমাদের অডিয়েন্সের বুঝতে সুবিধা হবে। অবয়বটার যে আমাদের যে চোখটা হয় ওটা পুরো স্পার্কেল করছে, মানে জল 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 করছে পুরো একদম, মানে মনে হয় হচ্ছিল যেন একটা আভা যেরকম হয় না, চারিদিকে একটা আলোক রশ্মি ছড়িয়ে পড়লে যেরকম হয়, সেই পুরো একটা জল জল একটা আভা, ওই ওটার ব্যাপারটা ওরকম। বলছে যে কি ভেবেছিলি আমি তোর জীবন থেকে চলে গেছি, তুই নতুন করে জীবনে সবকিছু শুরু করবি, তোর বিয়ে হয়ে যাবে, তোর সন্তান হবে, কিন্তু ওই যে আমি তো সেটা হতে দেব না, তোকে যেটা দেওয়া হয়েছিল সেটার ক্ষমতা শেষ, তোকে আর আমার থেকে কেউ দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না, আমি খুব তাড়াতাড়ি তোকে আমার কাছে নিয়ে যাব। ততদিনে সোমা বুঝতে পেরে গেছে যে এটা স্বাভাবিক কোনো জিনিস নয়, এটা বুঝতে পারার কথাই। তখন ও শরীরের শক্তি সঞ্চয় করে ওর উদ্দেশ্যে বলে যে তুমি কে আমি জানি না, শুধু আমি এটুকু বুঝতে পারছি তুমি আমার জগতের কেউ নও, তোমার জগৎ আমার জগৎ আলাদা, আমার মা বাবার স্বপ্ন আছে, তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষকে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো, কিন্তু আমাকে বাঁচতে দাও আমার মা বাবার জন্য। তারা কি আর কারোর কথা শোনে? না, আমি তোকে নিয়ে যাব মানে তোকে নিয়ে যাওই বলে ওই অদ্ভুত রকম একটা হাসি দিয়ে মিলিয়ে গেল, আর সেই সুগন্ধটা চারিদিকে ভেসে রয়েছে। তখন তো আবার ডিপ্রেশনে চলে গেছে যে এবার আমার কি হবে, আমাকে কি সত্যি আর বাঁচতে দেবে না। তার পর দিন কি হলো এটা বলাটা খুব দরকার। ও স্নান করতে গেছে, স্নান টান করেছে, স্নান করে বেরিয়ে এসে দেখে ওই অতগুলো মাস পর সেই আননোন কলার থেকে ফোন আবার এসছে। তো তখনও রিসিভ না করে তখনও কি করেছে, যে কোম্পানির ও সিম ইউজ করতো তাদেরকে ফোন করেছে, করে বলছে যে আপনারা একবার আমার কল লিস্টটা একবার চেক করে দেখুন তো, এরকম একটা জায়গা থেকে ফোন আসছে বিগত অনেক দিন ধরেই, টাইমিংটাও বলে দেয়। তখন ওই কোম্পানি থেকে ওকে বলে যে ম্যাডাম এরকম কোনো কিছু রেকর্ডস আমাদের কাছে নেই, এটার কোনো ইনফরমেশন আমি দিতে পারছি না, এটা কিছু পাওয়াই যাচ্ছে না, ও কোনো অস্তিত্বই নেই। ভাবতে পারছো? ভেরি ক্রিপি, ভেরি ভেরি। ফোনের মাধ্যমে একটা জিনিস, মানে কত কিছু, মানে একটা ফোন আননোন কলার, তার কোনো ট্রেস নেই, ওর সঙ্গে একটা রাত্রিবেলা এরকম একটা সেক্সুয়াল অ্যাসল্ট হলো, তারপর দুটো ছেলের সঙ্গে দুটো খুব বাজে অ্যাক্সিডেন্ট হলো, পুরোটাই সুপার ন্যাচারাল, পুরোটাই একটা অন্য লেভেলের একটা ক্রিপি ব্যাপার এখানে। ও সোমার মা প্ল্যান করে নিয়েছিল ততদিনে যে তার কোনো বান্ধবীর ছেলের সঙ্গে তাকে একটা এঙ্গেজমেন্ট করবে, ওই বাড়িতে আর ডাকবে না, ছোটখাটোর মধ্যে লোকজন না জানি কোনো রকম ভাবে কাজটা সম্পন্ন করে ফেলবে, ঠিক আছে, মানে কারোর কাছে একটা হ্যান্ড ওভার করে দেওয়ার তাড়াহুড়োতে ছিল ওর মা ভীষণ পরিমাণে। তো সেটা ততক্ষণও সোমা জানতো না, পরে গিয়ে জানতে পেরেছে। যাই হোক, পয়েন্টে আসি। তো ফোনটা যে এসেছিল, ফোনটাও তারপরে ও এরকম ভাবে নিয়ে বসে আছে, দেখছে ঢুকলো ফোনটা আবার। কিরে তুই ফোনটা ধরলি না কেন? যেখানে ফোন করে আমার অস্তিত্বর খবর নেওয়ার চেষ্টা করছিলি, এত ইনফরমেশন জানার চেষ্টা করছিলি, তারা কেউ তোকে কিছু বলতে পারবে না। আমি চাইলে সব করতে পারি, আমি তোর সামনে এসে দাঁড়াতে পারি, আমি তোকে আয়নার মাধ্যমে অনেক কিছু দেখাতে পারি, আমি অনেক কিছু করতে পারি, আমার ক্ষমতা প্রচুর। তোদের সাধারণ তোরা যাদেরকে বলিস এই
তোদের ধর্মের তান্ত্রিক সন্ন্যাসী, আমাদের ধর্মের যারা, ঠিক আছে, তারা আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি সবকিছুর উপরে, ঠিক আছে। তখন ও এতটা পাজলড, এতটা ভয় পেয়ে যায়, আবারও একই প্রশ্ন করে, তুমি কি চাও, তুমি কি চাও না আমি বাঁচি? হ্যাঁ, তুই তো বাঁচবি, তোর শুধু দেহটা এই জগতে থাকবে আর তোর যে শরীরে আত্মাটা ওটা থাকবে আমার কাছে। কেন, আমার কি কোনো স্বপ্ন নেই? ও বলছে, আমার কি কোনো স্বপ্ন নেই? না, তোর কোনো স্বপ্ন নেই, তোর স্বপ্ন আর আমার স্বপ্ন এক, তুই আমার জগতে চলে আসবি, ঠিক আছে, আমার জগতে তোর জগতের থেকেও অনেক বেশি কিছু রয়েছে যেটা দেখলে তুই পাগল হয়ে যাবি, যে না আমার দরকার নেই। তো ফোন রেখে দেয় নর্মাল কনভারসেশনের পর। তো কি হয়, ওর বাবার মা মিলে একটা ওরকম এঙ্গেজমেন্ট ডেট ফিক্সড করে। তখন ওর মেয়েকে তো জানাতেই হবে, নাহলে না বলে তো এঙ্গেজমেন্ট সম্ভব না, যে তোর জন্য ভালো কিছু দেখেছি, তুই মা এটা কর, তুই জীবনে সুখে থাকবি, কোনো অসুবিধা। মা, আমার জন্য কিন্তু একজনের জীবন গেছে, আরেকজনের কিছুটা হলেও সর্বনাশ হয়েছে, আরেকটা কারোর জীবন যাক আমি কিন্তু চাই না, ঠিক আছে। আশ্চর্য রকম ভাবে হয়তো সোমার আশেপাশেই থাকতো, বা সোমাকে কিছু বললে সেটা সেখানে খবর চলে যেত বা জানতেই পারতো, কারণ ওরা তো সবকিছুই পারে করতে। এটা সোমাকে জানানোর, যেদিনকে জানানো হলো, ছেলেটা সম্ভবত তোমার ওই বাইকে করে লাদাখ টাদাখ অনেক জায়গায় যায়, যার সঙ্গে ঠিক হয়েছিল। কি হয় জানো, লাদাখে বাইক অ্যাক্সিডেন্টে ছেলেটা সেই রাতেই মারা যায়। দুটো জলজ্যান্ত ছেলের জীবন চলে যায়। ভেরি ক্রিপি, ভেরি স্যাড। আর সেই রাতে সেই সেম প্রসেসে, আর নতুন করে রিপিট করছি না, বারবার বলতে ভালো লাগে না, কারণ নিজেও যেহেতু একটা মেয়ে, সেম প্রসেসে ওর সম্মান নিয়ে খেলে সেই জিনিসটা, জঘন্য শক্তিটা, ঠিক আছে। আর এতটাই জঘন্যভাবে খেলে যে ওর হাত পা দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, আর খিমচানোর দাগে পুরো ভর্তি হয়ে গেছিল সারা শরীর। ব্রুটাল, একটা খুব ব্রুটাল মানে ব্যাপারটা। মানে ভাবছি শুধু যে মেয়েটার উপরে কি যাচ্ছে বা কি গেছে সেই মুহূর্তে, ভাবো তাহলে। মানে এক তো রাতে এই অবস্থা হচ্ছে, মানে মেয়েটা তো পুরোপুরি মেন্টালি ফিজিক্যালি দুটোতেই ও শেষ হয়ে যাচ্ছে, মানে সেটাই ভাবছি। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে, হাত টাত সব পুরো অবস্থা খারাপ। ওর মা তো ওকে দেখে আবার ভেঙে পড়ে, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের ফর্মালিটিস কমপ্লিট করে। তো আরো বেশি পরিমাণে ভেঙে যায়, যেহেতু যার সঙ্গে আবার বিয়ে ঠিক করলো, ভাবলো এঙ্গেজমেন্ট হবে, একটা জলজ্যান্ত ছেলের জীবন চলে যায় ওরকম ভাবে। তো ওর মা ভাবলো যে না, যে করে হোক আমার মেয়েটাকে তো বাঁচাই, বিয়ে হোক বা না হোক আমার সন্তানটার জীবনটা অন্তত বেঁচে যাক। তো চারিদিকে কন্টাক্ট লাগিয়ে কোনো একটা খবর পেলো রুবির দিকে। রুবি আছে না, চেনো তো? রুবির একদম ভিতর দিকে কোন একজন বুড়ো একজন কেউ বসেন, সেও মুসলিম সম্প্রদায়ের একজন, তার বয়স 75 ছুঁই ছুঁই। সে বহুদিন ধরে, বহু বছর ধরে এখানে থেকে এমন শক্তি লাভ করেছে যে সবকিছু সে করতে পারে, মোটামুটি সবকিছু সে করতে পারে। তো সোমাকে নিয়ে ওর মা গেল। তো বয়স্ক ভদ্রলোক বলল, চিন্তা নেই মা, তোরা আয়, ও ওখানেই দাঁড়িয়ে গেছে, ও আর এর বাউন্ডারি ক্রস করতে পারবে না, ঠিক আছে। তো সোমা দেখলো ওই বয়স্ক লোকটা কিছু একটা মনে মনে বলে একটা সার্কেলস এর মতন কিছু একটা করে, এরকম একটা জল টাইপের, কি জলটাকে কি বলে বলো না জানো? কোন পবিত্র জল হবে তো, একটা জল টাইপের কিছু একটা এরকম দিয়ে দিল। তো ওখানে ওটা তারপর বসলো, বললো যে ও বাইরেই রয়েছে, ও ভেতরে ঢুকতে পারবে না। আর সোমা দেখছে ওই উনি বাইরের দিকে তাকিয়ে রীতিমতন জোর গলায় বলল, ভেতরে ঢোকার চেষ্টাও করিস না আর আমাকে ভয় দেখাস না, তোর থেকে বেশি শক্তি কিন্তু আমার কাছে আছে। এটাই মৌলবী বলল, তোর থেকে বেশি শক্তি আমার কাছে রয়েছে, ঠিক আছে। তুই যেখান থেকে এসছিস, ঠিক আছে, তুই যেখান থেকে এসছিস সেই জগতের আরেকজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ঠিক আছে, সে কিন্তু তোকে শেষ করে দেবে, তোর জগৎ পুরো পুড়িয়ে দেবে। তোরও তো পরিবার আছে, তোর পরিবারের কিন্তু কেউ বাঁচবে না। এই মেয়ে তোর জন্য নয়, এই মেয়েকে ছেড়ে দে, ঠিক আছে। এটা বললো, বলে তারপরে ওকে কিছু একটা মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলে, মন্ত্রপুত কিছু একটা করলো, বললো যে মা তুই এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। তারপর ওর মায়ের হাতে একটা কাগজে র্যাপ করে কিছু একটা লিখে একটা দিয়ে কাগজের মতো পাকিয়ে বোতলের মধ্যে ভরে দিয়ে দিল, বললো যে ওর ঘরের এক কোনায় এটা রেখে দিবি, ওকে আর কোনোদিনও কেউ কিছু ক্ষতি করতে পারবে না।
তো ওর মা জিজ্ঞাসা করলো যে বাবা, আমি কি আমার মেয়েটাকে কারোর কাছে বিয়ে দিতে পারি, বা আমার মেয়েটাকে কারোর সঙ্গে সেটেল করানোর কথা ভাবতে পারি? মা, তুই ওই জিনিসটা থেকে কিছুদিন বিরত থাক, তুই পরে আমার কাছে আসিস আবার একদিন সময় করে, আমি তোকে তখন যা বলার বলছি, অন্তত কিছুটা দিন কেটে যাক, আপাতত তোর মেয়ের কোনো ভয় নেই, ঠিক আছে? তো ও ঘরে ঢুকলো, ফ্রেশ ট্রেশ হলো, শুতে গেল। তো ও দেখলো যে ওই আবছা জিনিসটা বা অবয়বটা ওর সামনে আসে, ও এসছে জিনিসটা, কিন্তু ওই খাট থেকে যতটা কাছাকাছি থাকতো অনেকটা দূরে, ঠিক আছে? দূরে গিয়ে একটা মানে মর্মাহত একটা অবস্থায় ওকে বলছে, এটা কিন্তু তুই ঠিক করলি না, তোর মাও এটা ঠিক করলো না, কিন্তু তোর মা যেহেতু তোর সঙ্গে জড়িয়ে আছে, তোকে তোকে জন্ম দিয়েছে, তোর মার আমি ক্ষতি করব না, কিন্তু তুই যার কাছে গেছিলিস তার আজ না হোক কাল আমি কি ধ্বংস করব তুই দেখ। শুধু এটুকু জিনিস বলে বীভৎস চিৎকার করে ওটা হাওয়ায় মিলিয়ে গেল। এটার পর তোমার বিগত 2 মাস কেটে যায়, সব ঠিক আছে, কিন্তু ওর মা আর সেই মানে ক্ষমতা দেখায়নি যে ওর কোনো জায়গায় বিয়ে দেবে, ঠিক আছে? ভেবেছে যে আমার সন্তানটা অন্তত বেঁচে থাকুক। তো যতই হোক, তাও একটা চিন্তা ভাবনা করেছিল, পরেও বললো যে না, করতে যেও না, পরে আরো দেখি, আমার তো বয়স চলে যাচ্ছে না। হঠাৎ করে কি হয়, সোমার বিচ্ছিরি রকম ভাবে বমি, রক্ত বমি, এই সেই, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আর মেয়েদের প্রেগনেন্সি সিমটম যেগুলো হয় না, প্রেগনেন্সি সিমটম হতে শুরু করে, ওকে, ঠিক আছে? আর রীতিমতন তোমার ওই পেগা নিউজ যেটা হয়, ওটা টেস্ট করে দেখো প্রেগনেন্ট। কি বলছিস? অ্যাকচুয়ালি এটাই হয়েছে। এটা সত্যি হয়? এটাই হয়েছে, এটা হয়েছে। ওকে, ভেরি ক্রিপি। ঠিক আছে। তারপরে ওর মার তো মাথায় আকাশ ভেঙে পড়ে, ওর মা ওকে জিজ্ঞাসা করে, ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করে যে তোর আগে যারা ছিল বা কিছু না, এরকম তো আমি জানি এরকম কিচ্ছু হয়নি, ঠিক আছে? কারণ আমার তো বিয়ের পর যা ভালো সময় কাটানোর আমার সময় ইচ্ছা বা ছিল, এরকম কেন হবে আমি তো জানি না, বা কেন হচ্ছে এগুলো আমার সঙ্গে, কি হচ্ছে, ঠিক আছে? তো 4 মাস পর ওর বীভৎস যন্ত্রণা শুরু হয় পেটে, ঠিক আছে? আর পেট ফুলে যায়, আশ্চর্য রকম ভাবে পেট ফুলে যায়। একটা আমাদের নর্মাল মেয়েরা বাচ্চা ধারণ করলে যেরকম 9-10 মাস পরে গিয়ে পেটটা ফুলে, ওর 4 মাসে গিয়ে পেটটা বীভৎস রকম ভাবে ফুলে গেছে, ঠিক আছে? মানে খুবই ভয়ানক একটা ঘটনা এটা, বাজে বাজে রকম ভয়ঙ্কর ঘটনা। নার্সিং হোমে ওকে নিয়ে যাওয়া হয়। তো ব্ল্যাকে মানে হয় না যে বিয়ে না হওয়া মেয়েদের কোনো প্রসিডিউর থাকে, সেরকম ভাবে এক্সট্রা পয়সা দিয়ে কোনো রকম ভাবে নিয়ে যাওয়া হয়। তো হাজবেন্ড বলে, অত কিছু জানি না, আপনি জাস্ট দেখুন আমার মেয়েটাকে কোনো রকম ভাবে বাঁচানো যায় কিনা, বাচ্চা না কি কি আমি বুঝতে পারছি না, আপনারা জাস্ট ট্রিটমেন্টটা করুন। তখন ডাক্তার বলছে না, ওর পেটে বাচ্চা আছে, ঠিক আছে, আমি সেটা শিওর যে পেটে বাচ্চা আছে। ডাক্তার পুরো কনফিডেন্ট। টুইস্টটা এখানে ঢোকে পার্থ দা, অপারেশনটা করা হয়, সিজার করা হয়, ওর পেট কাটা হয়, পেট থেকে কিচ্ছু বেরোয়নি। কি বলছিস? হ্যাঁ, শুধু একটা মাংসের দলা বেরিয়েছে, এত বড় একটা, আচ্ছা, মানে মাংসপিণ্ড যেরকম হয় না, ঠিক আছে? আর মাংসপিণ্ডটা এরকম স্ট্রাকচারটা, মানে কোনো বলতে নেই, আই এম সরি ফর দ্যাট, মানে কোনো শিশু মানে ভেতরে থাকলে মারা গেলে যেরকম হয় সেরকমও না, জাস্ট মনে হচ্ছে চোখের জায়গা দুটো নর্মাল গর্ত গর্ত করা কিছু একটা, ঠিক আছে? তো যাই হোক, ওটা নিয়ে ও খুব মানে ভেঙে পড়েছে। বাড়ি এসছে, বাড়ি আসার পর ও দেখলো সেই আননোন কলার, ঠিক আছে? ফোনটা রিসিভ করলো, করে ও কোনো কথা বলার আগে ওকে বলছে যে আমাদের সন্তানটা আজ আসতো, পৃথিবীর মুখ দেখতো, সন্তানটা তোর জন্য, তোর দোষ মানে ভুলের জন্য, তুই ওখানে গেছিস বলে সন্তানটাকে মেরে ফেলা হয়েছে। মানে লাস্ট যার কাছে গেছিল সে নাকি মেরে ফেলেছে তাকে। ভাবতে পারছো, একটা মানুষের শরীরে একটা অন্য একটা শয়তানের বাচ্চা, ঠিক আছে? এবার যে এটা করেছে তাকে তো আমি বাঁচতে দেবই না। আর আমি যে তোর সাথে কানেক্ট করতে পারছি, আমার সময়সীমা খুব কম, আমি আর তোর জীবনে ফিরতে তো পারবো না, তোকে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমি এমন করে গেলাম যে আমার অস্তিত্ব তোর আশেপাশের অনেক দূরে থাকবে, আর তোকে যে ছোঁয়ার চেষ্টা করবে সে মরে যাবে, তুই এই জীবনে কাউকে বিয়ে করতে পারবি না।
অ্যাক্সিডেন্টলি কি হয় জানো, যার কাছে লাস্ট টাইম গেছিল ওর মা, যে খুব শক্তিশালী যে ছিল, যে মৌলবীর কাছে গেছিল, সবাই বলছিল যে বয়সজনিত কারণে, কিন্তু উনি পুরো ফিট অ্যান্ড ফাইন ছিল, কোনো হার্টের না সমস্যা না কোনো কিছু। কোন রকম ভাবে উনি বাড়ি থেকে বেরোনোর রাস্তায় লোকটা হঠাৎ করে নাকি মানে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় লোকটার। ঠিকই, অস্বাভাবিকভাবে লোকটার মৃত্যু হয়ে যায়। একটার পর একটা লোকের মৃত্যু ঘটেই চলেছে, একটার পর একটা মেয়ের জন্য শুধু, মানে একটা মেয়ের পিছনে এরকম ভাবে একটা জিনিস পড়ে যাওয়ার জন্য, ঠিক আছে, তার এরকম ক্ষতিটা হয়ে যায়। তো যাই হোক, সেই জিনিসটা তাকে লাস্ট মেসেজ দিয়ে চলে যায়। তারপর তোমার 1 বছর 2 বছর কেটে যায়। তারপর ওর মা হয়তো টুকটাক ডেসপারেশন দেখাতে গেছে যে ওকে কোথাও কিছু করবে, কিন্তু তারপর কোনো না কোনো অঘটন ঠিক ঘটেছে, না হয় ছোটখাটো কারোর চোট লেগে গেছে বা কিছু হয়েছে বা রক্তবমি হয়েছে, মানে ওকে কারোর সঙ্গে বিয়ে দিয়ে উঠতে আর পারেনি, ঠিক আছে। এখন ও সুস্থ স্বাভাবিকভাবে আছে, লাইফ লিড করছে, কিন্তু ও ধরে নিয়েছে যে ও জীবনে কোনোদিনও কারো স্ত্রী হতে পারবে না। ইভেন যদি কোনো ছেলে ওর বন্ধুও হতে যায়, তাকেও কোনো একটা বিপজ্জনক জিনিসের সম্মুখীন হতে হবে। দিচ্ছে না, কোনো পুরুষকেও ধারে আসতে দিচ্ছে না। মানে দেখ, যেটুকুনি তুই আমাকে বললি যে ঘটনাটা খুব, মানে কিভাবে আমি বলবো আমি তো নিজেও বুঝতে পারছি না, কারণ এত কিছু ঘটেছে, এত কিছু ঘটছে মেয়েটার সঙ্গে, মানে একের পর এক মৃত্যু, মেয়েটা হঠাৎ একটা প্রেগনেন্সি, যেখানে একটা বাচ্চা নেই, একটা মাংসের তোলা, মানে ওর লাইফটা ডিভাস্টেটেড হয়ে গেছে। মানে আর তার মধ্যে মানে কি বলতো, যেটা আমি ধরছি যে এটা কোনো আশিক জিনেরই কাজ, যে একবার কাউকে ভালোবেসে ফেললে সে চাইবে না কে তার কাছে কোনো পুরুষ ঘেঁষুক, আর তাদের ইন্টেনশন থাকে মানে যাকে ভালোবেসেছে তাকে নিজেদের জগতে নিয়ে যাবে, রানী করে রাখবে বাবা। তো কোথাও না কোথাও এইটা তো রয়েই গেছে যে মেয়েটাও তো একা থাকবে, আবার এটাও আছে সম্ভাবনা যেটা আবার ফিরেও আসতে পারে মেয়েটার কাছে। এত মানে ডেঞ্জারাস প্রোটেকশনের পরেও আসতেই পারে, কারণ দেখ এরা এই যে আশিক জিন যারা হয় বা জিন যারা হয় তারা প্রচন্ড শক্তিশালী হয়। তো এই যে দূরে চলে গেছে, ও কোনো না কোনো ভাবে মিনস ইউজ করে মেয়েটার কাছে আবার আসার চেষ্টা করবে। এবার জানি না এটা কতদূর কি হতে পারে, আমি খুব মানে এখন তো অনেক কটা বছর পেরিয়ে গেছে, তাও মানে ওদের কাছে বছরটা কোনো ব্যাপার না, কারণ এরা অনেক পুরনো জিন হয়, ওদের তো কোনো ধ্বংস নেই না। না দেখ, এইসব এনার্জিস এর কোনো ধ্বংস হতেই পারবে না, এনার্জি কোনোদিন ধ্বংস হতে পেরেছে হয়নি, বলা খুব ডিফিকাল্ট। আমার কাছে এটা তো কোনো উত্তরই নেই, কারণ আমি শুধু মেয়েটার কথা ভাবছি যে মেয়েটা লাইফে কি আছে, তো পুরো একটা ট্রমার মধ্যে রয়ে গেছে, পুরো জীবনটাই তো নষ্ট হয়ে গেল একটা মেয়ের জীবনে কত স্বপ্ন থাকে, বিয়ে করব, মানে বেবি নেব একটা, সেই স্বপ্নটাই সে দেখেছিল জলে চলে গেল, তার ভালোবাসার মানুষের জীবন চলে গেল, যার সঙ্গে বিয়ে ঠিক হলো তার ওরকম ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেল, পরপর 2-3টা ছেলের সঙ্গে ওরকম হয়ে গেল। তবে এটা ঠিক, যখনই আশিক জিন বা কোনো জিন আসে, যখন যাকে নিয়ে যেতে আসে, এটা আমি শুনেছি, যদি না নিয়ে যেতে পারে কাউকে না কাউকে নিয়ে যাবে সঙ্গে করে, মানে যাকে নিতে এসে তাকে না দিতে পারলে পরে আশেপাশে যদি ওর চেনা জানার মধ্যে কেউ থাকে তাকে ডেফিনেটলি, মানে ওর বাড়ির লোকজন হতে পারে, বাড়ির লোকজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে ওই যে মৌলবী, তাহলে তো আমাদের মানে দূরে থাকা উচিত নাকি? থাকা তো উচিত, আমাদেরকে অনেক কিছু ভাবনা চিন্তা করাও উচিত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের এই ইনসিডেন্টটা কেমন লাগলো, আপনারা একটু কমেন্টে জানান আপনাদের সঙ্গেও কি ঘটেছে, বা আপনারাও কি এরকম কোনো ইনসিডেন্ট শুনেছেন জিনের অত্যাচারে কারোর লাইফ নষ্ট হয়ে গেছে। যদি না শুনে থাকেন তাহলে এপিসোডটা কেমন লাগলো কমেন্টে জানান। হ্যাঁ, তুই কিছু বলছিলিস? হ্যাঁ, জিনিসটা হয়েছিল ইভেন যখন ও আমাকে ফোনে ঘটনাটা বলছিল না, আমি লক্ষ্য করছিলাম, ধরো নর্মাল মিউট হয়ে গেলে যেরকম ফোন হয় সেটা কিন্তু হচ্ছিল না, ও জিনিসটা বলছে, বলার পর অদ্ভুত রকম ভাবে কিছু কিছু কথা ক্র্যাকড হয়ে যাচ্ছে, নেটওয়ার্কেরও কোনো সমস্যা নয়, তখন ও আমাকে বলছে তোদেরকে ঘটনাটা বলতে দিচ্ছে না। এরা বলতে দেয় না, মানে যখন কোনো স্পিরিটের ব্যাপারে বা কোনো এন্টিটির ব্যাপারে কথা বলতে যাই বা আমরা চেষ্টা করি বলার, কোনো না কোনোভাবে বাধা হয়। এরকম আমি দেখে গেছি আমার পডকাস্টে, যখন এরকম কোনো ঘটনা নেই, একজন এসেছিল আমার সঙ্গে, বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটেছিল আমার স্টুডিওতে, এই স্টুডিওতে না, আমি যে আগে যে স্টুডিওতে কাজ করেছি, মানে যেখানে আমি শ্যুট করতাম, সেখানে আমি তোকে একটা ইনস্ট্যান্স বলছি, যেখানে ঘটেছিল যে আমরা শ্যুট করছি, আমাদের মাইক কাজ করছে না, আমাদের লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো পাশের ঘরে দুম করে কোনো একটা জিনিস পড়ে যাচ্ছে,
এমনও হয়েছে যে আমাদের মাইক চলছে, রেকর্ডিং চলছে, ওই পডকাস্ট আমি রিলিজই করতে পারিনি আজ পর্যন্ত। বাড়িতে যখন এসেছি, যখন আমাদের এডিটিং টেবিলে যখন আমরা এডিট করছি, কোনো ভয়েসই নেই। বাপরে। তখন আমরা ওই ব্যাপারে কথা বলছিলাম, এনটিটির ব্যাপারে কথা বলছিলাম। সে হয়তো চাইছে না যে তার ব্যাপারে কথা বলি, তো সেই কারণে অনেক ইন্টারফারেন্স, ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তুই যদি নর্মালভাবে যদি দেখিস, এর আগেও আমার কিছু একটা দুটো পডকাস্টে এরকম অনেক ঘটনা ঘটেছে এই স্টুডিওতেও, যখন কেউ ইনসিডেন্ট বলছে না, নয় আমাদের লাইট ফ্লিকার করছে, নয় আমাদের কিছু না কিছু ইনস্ট্যান্স, যে ওরা চায় না যে ওদের ব্যাপারে আমরা ডিসকাস করি। এটা একটা খুব বড় জিনিস, মানে এটা আপনারা যারা আপনারা রয়েছেন তারাও বলতে পারেন যে আপনাদের সঙ্গেও করতে পারে, যখন আপনারা এরকম কোনো হন্টেড বা ক্রিপি ইনসিডেন্ট বা এরকম স্পিরিট নিয়ে যখন আলোচনা করেন, তখন আশেপাশে কিছু ভৌতিক জিনিস আপনাদের সঙ্গে ঘটে কিনা কমেন্টসে জানান আমাদেরকে। ও আরেকটা জিনিস, হ্যাঁ। আমার আগের ভিডিওটাতেও একটা অ্যালার্ট করেছিল, এটাতেও এটা নোট করে দাও কি ওর ওই সন্ধ্যের বেলায় চুল ছেড়ে খুব সুন্দর ড্রেসে শুনশান জায়গা দিয়ে যাওয়াটা একটু মানুষজনকে অ্যাভয়েড করতে। দেখ, সেটা রয়েছে। স্যার, সব থেকে বড় কথা কি বলতো, সুন্দর জামা পরা, প্রথম ভুলটা যেটা হয় সেটা যে চুল খুলে, মেয়েদের চুল খুলে যাওয়া উচিত না। যেটা আমার স্টুডিওতেও আমি, যে মেয়েরা আমাদের স্টুডিওতে আসে পডকাস্ট করতে, তাদেরকেও বলা হয় যে তোমরা চুল খুলে আমাদের সঙ্গে শুট করো না, ঠিক আছে, চুল বেঁধেই নিও। আমি বলা যায় আমাদের স্টুডিওটাও একটু হন্টেড। এই স্টুডিওটা কিছুটা হলে পরে একটু আগে তুই যদি বুঝিস, তোর মাথার উপর দিয়ে একটা আওয়াজ হচ্ছিল, টিক 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 করে বেরিয়ে যাচ্ছিল। হার্মফুল না, হার্মফুল না দেখতে পাচ্ছি না, কিন্তু এই জিনিসটা কিন্তু সারাদিন ধরে হয়নি। আমরা সারাদিন যখন শুট করি তখন পাই না, স্পেশালি যখন আমরা হন্টেড জিনিসপত্র নিয়ে কথা বলি, এই আওয়াজটা আমরা পাই। তো ইউজড হয়ে গেছি আমরা। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে গায়ে আতর লাগানো, হাইলি পারফিউম লাগিয়ে রাস্তায় বেরানো একটু অ্যাভয়েড করা উচিত, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। আর ওদের চোখে যদি একবার কোনো মেখে ভালো লেগে যায়, বাপ রে বাপ, প্রচন্ড ভাবে। আর কি বলতো, আরেকটা সব থেকে বড় জিনিস হচ্ছে যে তোকে আমি এর আগে বলেছিলাম যে রাতেবেলা পারফিউম ইউজ করে রাতেবেলা শুনছিলাম, নিজের বাড়িতেও শুনছিলাম। কারণ কি, এটা ওদেরকে অ্যাট্রাক্ট করে, ওরা তো বাড়ি সবকিছু বোঝে না। ওদের কাছে যদি স্মেলটা যদি ভালো লাগে, ওরা কিন্তু চলে আসে কাছে, ওরা অ্যাট্রাক্ট হয়, ওরা মিষ্টির প্রতি অ্যাট্রাক্ট হয়, তার সেন্টের প্রতি অ্যাট্রাক্ট হয়, সুন্দর মেয়ে দেখলে অ্যাট্রাক্ট হয়, চুল খোলা মেয়ে দেখলে অ্যাট্রাক্ট হয়। যদি কোথাও তোরা ঘুরতে গিয়ে থাকিস, রাস্তাঘাটে যখন টয়লেট করতে যায়, তখন বলা হয় কোনো গাছের তলায় টয়লেট করো না, বা চুল খুলে তোমরা যেও না টয়লেট করতে বা কিছু। সেই জিনিসগুলো কিন্তু মানে এইগুলোকে আটকানোর জন্য কিন্তু বলা হয় স্পেশালি। আরেকটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, ওই জিনিসটা হয়েছিল যখন আন্টি আর সোমা যখন যাচ্ছিল, তার পাশে একটা কোনো গাছ, যেই গাছটায় ও থাকতো, ওই জিনিসটা বা ওই অশরীরী শক্তি যেটাকে কি বলে, ওটা থাকতো, তখন নিচে কিছু একটা পড়েছিল যেটাই কিনা সোমার পা লেগে যায়, আর ওটা কিনা ওরই কিছু জিনিস ছিল, সেখান থেকে কিন্তু ওগুলো হওয়া শুরু হয়ে গেছিল। এটা ও পরে জানতে পারে, এটাও অনেকের সাথে কথা বলে বা অনেক কিছু করে তারপর জানতে পারে। হতে পারে, কারণ কি এগুলো ল্যাচ এরকম ভাবেও হয় অনেক সময়। দেখ, অনেক সময় টোনা টোটকা রাস্তায় পড়ে থাকে, যেমন লেবু লঙ্কা অনেকেই ফেলে রাখে। স্পেশালি দেখ, এই ভিডিওটা তো অনেকদিন পরে আসবে, তো কালী পুজোটা চলে যাবে। এই 2 তারিখ থেকে 22 তারিখে যে কালী পুজোর যে টাইম ফ্রেমটা আছে না, অনেকেই বলে যে কারোর বাড়ির সামনে লেবু লঙ্কা বা ছাই যদি পড়ে থাকে, ওগুলো হাত দিয়ে দৌড়ো না। কারণ অনেক সময় কি হয় বলতে, এই টাইমটা হাইলি খুব টোনা টোটকা খুব অ্যাক্টিভ থাকে। অনেকে টোনা টোটকা করে কি করে বলতো, ছেড়ে দেয়, রাস্তায় ফেলে দেয়। ধর উতারা বলে এটাকে, বেশি করে তোর উপরে যদি কোনো কিছু এরকম থাকে, ওরা একটা কিছুর মধ্যে বেঁধে ওটাকে রাস্তায় ফেলে দেবে, বলবে বাইরে ফেলে দিয়ে আসো। যদি অ্যাক্সিডেন্টালি ওটা কেউ যদি পায়ে লাগিয়ে দেয় বা টাচ করে নেয়, তাহলে কিন্তু সেই জিনিসটা আবার ল্যাশ হয়ে যায়। তো এইটা খুব ভাবে হয়। তো রাস্তায় পড়া লেবু লঙ্কাকে কখনো এই যে বাইক নিয়ে যাচ্ছি, ফট করে লেবু লঙ্কার উপরে চলে গেল, এটা যাওয়া খুব 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 রিস্কি। ওগুলো অ্যাভয়েড করা উচিত। বা তো পায়ের সামনে যদি কখনো পড়ে থাকে, রাস্তাটা একটু চেঞ্জ করে একদম ঠিক। এটাই বলবো যে আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা জানাবেন, আর আজকে যে টিপস গুলো দিলাম সেগুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর স্পেশালি মেয়েদেরকে বলছি যে তোমরা একটু সতর্ক হয়ে যাও, কারণ এরকম সুপারস্টিশিয়াস ব্যাপার স্যাপার, ভৌতিক ব্যাপার স্যাপার কিন্তু আশেপাশে ঘটছে। অনেকের কাছে কিন্তু এই জিনিসটা আনঅ্যাকসেপ্টেবল, যারা বিশ্বাস করে না, কিন্তু যাদের সময় ঘটে গেছে তারা রিয়েলাইজ করতে পারছে। কারণ আমি মেয়েটার ফটো দেখেছি, আমি দিতে চাইছি না বিকজ অফ আইডেন্টিটি ইস্যু, নাহলে আপনাদের সামনে আমি দেখাতাম ছবিটা আর ভিডিওর ফটোস যেগুলো দেখিয়েছে আমাকে বনানি, সেগুলো আমি দেখাতাম, কিন্তু আইডেন্টিটির ইস্যুর জন্য আমি দেখাতে পারলাম না। বাট এটা একটা রিয়েল ঘটনা, যেটা আমাকে বনানি কিছুদিন আগে বলেছিল। জাস্ট আমাদের এপিসোড শুট হওয়ার তার পরের দিনকেই বলেছিল যে দাদা এরকম একটা ঘটনা আমার বান্ধবীর সঙ্গে ঘটেছে, তুমি একটু শোনো। তো যখন শুনলাম, আমার তো মানে কি বলবো আর কি, মানে ভাষা নেই আমার বলার, মানে এতটা মানে বাজে জিনিস ঘটেছে কারোর সঙ্গে। যাই হোক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন পডকাস্টে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়। আর
আমাদের এই এপিসোডগুলো দেখতে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করতে থাকবেন, আর জানাবেন আপনাদের সঙ্গে যদি এরকম কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে কিন্তু এসে আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের ভিউয়ার্সদের সঙ্গে বলতে পারবেন। এছাড়াও বলে রাখি, যারা আপনারা অকাল্ট প্র্যাকটিসেস করছেন বা অকাল্ট ফিল্ডে রয়েছেন, যেরকম ট্যারো কার্ড রিডিং, পিএলআর, স্পিরিচুয়াল গাইডস, আপনারা যদি আপনাদের মধ্যে যারা আছেন, যারা হিলিং করছেন, এঞ্জেল হিলিং, এনি কাইন্ড অফ অকাল্ট থেরাপি করছেন, তো তারাও আমাদের পডকাস্টে এসে আপনাদের যে কেস স্টাডিজগুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে পুরো জিনিসটা জেনে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার ঠিক রাত 9টার সময়।